নমস্কার, আমি টিনা ভট্টাচার্য। সহজপাঠ ইউটিউব চ্যানেলের বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা শিখব দশম শ্রেণীর প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক। ঠিক আছে, আমরা জানি ক্লাস 10-এর ব্যাকরণে এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে কারক কি। কারকের তো নয় অনেক ভাগ আছে, বিভক্তি আছে, অনেক কিছু আছে, তার কর্তার ভাগ আছে, কিন্তু কারক জিনিসটা কি? কারক সেটাই বাক্যে, দেখো আমি এখানে লিখেছি, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাই হলো কারক। অর্থাৎ নাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্কটুকু থাকছে সেটাকেই বলা হচ্ছে আমাদের কারক। এবার কারক আসলে বিভক্তি অনিবার্যভাবেই আসবে, কারণ আমাকে কারক ও বিভক্তি নির্ণয় করতে দেয়। তাহলে আমি এখানে লিখব বিভক্তি। বিভক্তি কি না, বাক্যে ব্যবহৃত শব্দকে পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যুক্ত হয় তাই বিভক্তি। ঠিক আছে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত শব্দকে পদে রূপান্তরিত করার জন্য। কেন পদে আমাকে রূপান্তরিত করতে হবে ম্যাম? না, আমাকে কারক সেটাই বলেছে যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক, তাহলে সেই শব্দটাকে পদে রূপান্তরিত করতে গেলে আমাকে শব্দের সঙ্গে যা যোগ করতে হচ্ছে সেটাই হচ্ছে আমার বিভক্তি। ঠিক আছে, আচ্ছা, এবার যেমন ধরো আমি বললাম যে এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই, কারণ ব্যাকরণ আমরা যত উদাহরণ ধরে বুঝবো বা যত প্র্যাকটিস করব তত আমাদের মাথা আরো খুলবে। ব্যাকরণ একদম অঙ্কের মতো, পুরোটাই প্র্যাকটিস। আমি পড়বো তো 100%, কিন্তু প্র্যাকটিস করবো 200%, তাহলে গিয়ে আমি সঠিক জিনিসটা সঠিকভাবে ধরতে পারবো। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা হয়। ঠিক আছে, এই যে দেখো রবীন্দ্রনাথ কে, আমার এখানে মূল শব্দ কি ছিল না, মূল শব্দ ছিল রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ পদটা কি? বিশেষ্য পদ। যে কোনো কিছুর নাম মানেই তো সেটা খুব একদম ছোট্ট থেকে আমরা জেনে এসেছি কি যে নাম পদের প্রথমেই হচ্ছে বিশেষ্য পদ, এবং যে কোনো কিছুর নাম মানে সেটা বিশেষ্য, তারপর সেই বিশেষ্যের শ্রেণী বিভাগ আছে, সেটা আলাদা কথা। তো বিশেষ্য পদ, তাহলে রবীন্দ্রনাথ মূল শব্দ আমার, এই মূল শব্দের সঙ্গে আমার কি যুক্ত হয়েছে? কে। তাহলে বিশেষ্যর সঙ্গে কে যুক্ত হয়েছে, নাম পদের সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটাই হচ্ছে গিয়ে আমার বিভক্তি। ঠিক আছে, এটা আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝালাম। এটা তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, কারণ আমি খুব সহজ ভাষায় এই সংজ্ঞাগুলো বলি। বিভিন্ন ধরনের বইতে খুব কঠিন ভাষায় সংজ্ঞাটা থাকে, যার কারণে আমাদের বুঝতে অসুবিধাও হয়, মনে রাখতেও অসুবিধা হয়। তাই আমি একদম 1-2 লাইনে এই সংজ্ঞাগুলো বলছি, কারণ আমাদের মাধ্যমিকে এসএকিউতে এই ধরনের কোশ্চেনগুলো দেয় যে বিভক্তি কাকে বলে বা বিভক্তি শব্দের অর্থ কি। হ্যাঁ, এটা একটু নোট ডাউন করে নিও। বিভক্তি শব্দটির অর্থ এটা আসে বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা এটা নোট ডাউন করে নিও। আমি এবার পরের পার্টে যাচ্ছি।
বিভক্তি। বিভক্তির কিন্তু দুটো ভাগ, মূলত একটা হচ্ছে শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে আমার ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, শব্দ বিভক্তি কোনটা না, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়, পদ নয় কিন্তু। এর আগে আমরা কি পড়লাম যে শব্দকে পদে রূপান্তরিত করতে গেলে যা যুক্ত হচ্ছে শব্দের সঙ্গে সেটাকে বলছি বিভক্তি। আর এই শব্দ বিভক্তি কোনটা না, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে বসার উপযুক্ত হয় সেটাই হচ্ছে শব্দ বিভক্তি। ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে শব্দ বিভক্তি। এবার কোনগুলো আমাদের শব্দ বিভক্তি আমরা কি করে বুঝবো না, যেমন এগুলো একদম একদম মাথায় গেঁথে নেবে, কারণ এই শব্দ বিভক্তিগুলোই কিন্তু বেশিরভাগ কারকে যুক্ত হয়। শব্দ বিভক্তি কিন্তু মূলত কারকে প্রযুক্ত হয়, কারণ ওই যে আমরা আগের সংজ্ঞাটায় পড়লাম যে বিভক্তি কি না, শব্দকে বাক্যে ব্যবহারে পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে শব্দ বিভক্তি। তো তাহলে আমাকে কারক নির্ণয় করতে গেলে তো সেই পদটাকে দেখেই তো বিভক্তিটা নির্ণয় করতে হবে। সেই জন্য এই যে কটা বিভক্তি আমি বলবো এটাকে একদম মাথায় গেঁথে নেবে, কারণ এই বিভক্তি কটা দিয়ে কারকের বিভক্তিগুলো আমরা নির্ণয় করব। ঠিক আছে, যেমন ধরো এই যে এ বিভক্তি, উনতেস্তীয় একার বিভক্তি, উনতেস্তীয় বিভক্তি, তে বিভক্তি। ঠিক আছে, এতে কে রে, এতে কে রে বিভক্তি, হ্যাঁ, এরে এ প্রভৃতি। তো এই হলো আমার শব্দ বিভক্তি। এবার আমি যাব ক্রিয়া বিভক্তিতে, যে ক্রিয়াকে বাক্যে পদ হিসেবে ব্যবহারের জন্য, ক্রিয়াকে বাক্যে পদ হিসেবে ব্যবহারের জন্য যে বিভক্তি যোগ করা হয় তাই হলো ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, এবার ক্রিয়া বিভক্তি কোনগুলো সেগুলোও আমরা জেনে নেব, কারণ পার্থক্য আসে আমাদের 1 নম্বরে, সেক্ষেত্রে আমাকে উদাহরণও একটু দিতে হবে, বৈশিষ্ট্যটাও লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে অ, রস্বই, এ, এন, আম, এই কটা হচ্ছে আমার ক্রিয়া বিভক্তি। ম্যাম আমরা এগুলো নয় মুখস্থ করব, মাথায় রাখবো, কিন্তু আমাদের যদি উদাহরণ দিয়ে বোঝানো হয় তাহলে ভালো বুঝতে পারবো, এটাই নিয়ম। আমি উদাহরণটাও দিয়ে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে দেখো এখানে, এটার উদাহরণে আমি দিতে পারি, ধরো বললাম, হ্যাঁ, তে বিভক্তি দিয়ে একটা উদাহরণ দিলাম, বুলবুলিতে ধান খেয়েছে। ঠিক আছে, বুলবুলিতে ধান খেয়েছে। এই যে বুলবুলি আমার মূল শব্দ, তার সঙ্গে যুক্ত হয়েছে কে না তে,
তাহলে এইটা আমার শব্দ বিভক্তি, কারণ মূল শব্দের সঙ্গে নাম পদের সঙ্গে যুক্ত হয়েছে, তাই এটা আমার তে বিভক্তি বা শব্দ বিভক্তি। আর ক্রিয়া বিভক্তি কি, ধরো আমি বললাম যে আমি বলি শোনো তাহলে ঘটনা, এরকম একটা কিছু আমি বললাম, ঠিক আছে। এটারও উদাহরণ লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি বলি শোনো তাহলে ঘটনা, ঠিক আছে। আমাকে কি বলেছে, ক্রিয়াকে বাক্যে পদ হিসেবে ব্যবহার করার জন্য ক্রিয়ার সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে তাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমাকে বাক্যের মধ্যে খুঁজতে হবে কোনটা ক্রিয়াপদ। আমি বলি, এই যে বলছি বা বলি, এটা তো একটা ক্রিয়া, তাহলে আমার এটা তো ক্রিয়া, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা কি আসছে, বল যুক্ত ই। এই যে রস্যই, এই রস্যই মানে ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে বল যুক্ত ই, এই যে রস্যইটা এই ক্রিয়াপদটার সঙ্গে যুক্ত হয়েছে, হয়ে গঠিত হয়েছে বলি, তাই এটা হচ্ছে আমার ক্রিয়া বিভক্তি। বোঝা গেছে? তোমরা এটা সবাই নোট ডাউন করে নাও, আমি পরের পার্টে যাব। এবার যেটা পড়বো ভীষণ ভীষণ আসে, মানে তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, যে তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি, তির্যক বিভক্তি কোনগুলো? শব্দ বিভক্তির মধ্যে, আমি তোমাদের এটা বোঝানোর জন্য বলছি, সংজ্ঞাতে আমি আরো সহজ ভাষায় লিখিয়ে দেব। শব্দ বিভক্তির মধ্যে যে বিভক্তিগুলো একাধিক কারকে প্রযুক্ত হয় সেটা হচ্ছে আমার তির্যক বিভক্তি। মানে আমি এখানে খুব সহজ ভাষায় লিখব যে যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাই হলো তির্যক বিভক্তি। ঠিক আছে, এবার তির্যক বিভক্তি কোনগুলো? না, তির্যক বিভক্তি হচ্ছে এই যে এ, তে আর কে, এই কটা বিভক্তি প্রায় সব কটা কারকে পাবে, কর্তৃকারকে, কর্মকারকে, সব কারকে পাবে, পরণ অপাদানের সবেতে পাবে। তাই এগুলো যেহেতু সব কটা কারকেই প্রযুক্ত হচ্ছে, মানে সব কটা কারকের কমন ফ্যাক্টর, সেই জন্য এটাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। ঠিক আছে, আরেকটা কি পড়বো? আরেকটা পড়বো আমরা নির্দেশক। নির্দেশক কি, সরি এখানে না 29 একটা জিনিস আরেকটু নোট করে নাও, এখানে 29 একার ইত্যাদি আমি লিখে দিলাম। মানে মোদ্দা কথা তোমরা এখানে মনে রাখবে যে শব্দ বিভক্তিগুলোর মধ্যে প্রায় বেশিরভাগটাই সবকটা কারকে প্রযুক্ত হয়। ঠিক আছে, সেই জন্য সেগুলোকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। এই এ, তে, কে, 29 একার ইত্যাদি, এইগুলো এই কটা তির্যক বিভক্তি, একদম এটা মাথায় গেঁথে নেবে। আচ্ছা, নির্দেশক কি? না, নির্দেশক হচ্ছে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি। এবার কিরকম বর্ণ বা বর্ণ সমষ্টি? হ্যাঁ, মানে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি সর্বনাম
বা বিশেষ্য পদের পরে বসে এবং তাদের বচন সংখ্যা নির্ধারিত করে বা নির্দিষ্ট করে, যেটা মনে হবে লিখবে, তাদের নির্দেশক বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো আমার নির্দেশক। এবার এটা বুঝবো কিভাবে? ধরো আমি লিখলাম একটা উদাহরণ যে 4খানা রুটি দাও। এই যে 4-এর পরে এই যে খানা শব্দটা বসেছে, এটা হচ্ছে নির্দেশক। বা 5টি ছাতা কেনা হলো, এই টিটা হচ্ছে নির্দেশক। এরকম টি, টা, গুলি, গুলো, খানা, তো এই জাতীয় শব্দগুলো হচ্ছে নির্দেশক। তোমরা ব্যাকরণ বইতে পেয়ে যাবে, যারা যে ব্যাকরণ বই ফলো করো। যেমন অমল পালের বইটা খুব ভালো, ঠিক আছে। এছাড়া আমি যে বইটা বলি সেটা হচ্ছে দীপঙ্কর মল্লিকের যে বই, সেটাও খুব ভালো ব্যাকরণ। যার স্কুল থেকে যে বইটা বলে সেই বইটাই পড়বে। প্রত্যেকটা বইতেই এক, শুধু জিনিসটা আমাদের বুঝে প্র্যাকটিস করতে হবে, এই যা। আর আমি যে সংজ্ঞাগুলো দিচ্ছি সেটা আমি খুব সহজ ভাষায় দিচ্ছি, কারণ অনেক বইতেই অনেক সময় একটু কঠিন ভাষা থাকে, যেটা আমাদের মাথায় রাখতে বা বুঝতে অসুবিধা হয়। সেই কারণে আমি এরকম শর্ট নোট তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, অথবা তোমাদের বই থেকেও পড়তে পারো, যেটা তোমাদের খুশি। ঠিক আছে? তো এটা পারলে নোট ডাউন করে নিও। আমি পরের পার্টে যাচ্ছি এবার। ধরো এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে? আমরা ক্লাস 9-এ উপসর্গ পড়েছি, তাই তো? উপসর্গ, প্রত্যয় এগুলো পড়েছি। উপসর্গ কি না শব্দের আগে বসে, আর অনুসর্গ হচ্ছে কি শব্দের পরে বসে। যে যা শব্দের পরে বসে নতুন শব্দ সৃজনে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে। ঠিক আছে? অর্থাৎ যা শব্দের পরে বসে নতুন শব্দ সৃজনে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন আমি বললাম একটা কথা যে ঢেকি দ্বারা ধান ভাঙা হয়। এই যে দ্বারা, এটা আমার হচ্ছে অনুসর্গ। বা আমি যদি বলতাম ঢেকি দিয়ে ধান ভাঙা হয়, সেক্ষেত্রে দিয়েটা হতো অনুসর্গ। ঠিক আছে? আমি যদি বলি দুঃখ বিনা সুখ লাভ সম্ভব নয়, হয় না, বা সুখ লাভ হয় না, তাহলে এই বিনাটা হচ্ছে আমার অনুসর্গ, কারণ এটা শব্দের পরে বসে শব্দের একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করেছে বা শব্দকে একটা আলাদা মাত্রা দিয়েছে। ঠিক আছে? বা ধরো যদি বলি পরিশ্রম ব্যতীত সফলতা আসে না, ব্যতীত শব্দের অর্থ হচ্ছে ছাড়া, বা যদি বলি পরিশ্রম ছাড়া সফলতা আসে না, সেটা হচ্ছে অনুসর্গ।
যখন এবার অনুসর্গ আমরা বুঝবো কি করে ম্যাম, আমাদের তো বিভক্তি নির্ণয় করতে দেবে, আমাদের বলবে যে কারক ও বিভক্তি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা অনুসর্গ কি মানে কি করে নির্ণয় করব? তোমরা দেখবে মূল শব্দর সঙ্গে যদি কিছু যুক্ত থাকে, মূল শব্দর সঙ্গে যদি এ, তে, কে, রে, এর, অন্ত্যেষ্টিয় এই জাতীয় বিভক্তিগুলো যদি যুক্ত থাকে, তাহলে মূল শব্দটা আমরা বুঝে গেছি, তাহলে লিখবো এটা এই কারক দিয়ে বিভক্তিটা লিখে দেবো। কিন্তু মূল শব্দের সঙ্গে যদি এই জাতীয় শব্দ কোনো যুক্ত না থাকে, আলাদা এরকম শব্দ থাকে, দ্বারা, দিয়ে, ছাড়া, ব্যতীত, হইতে, থেকে, এই জাতীয় শব্দগুলো যদি থাকে, সেগুলো হচ্ছে আমাদের অনুসর্গ। আমি এখানে লিখে দিচ্ছি যেমন দিয়ে, এটা তো উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর জন্য বললাম, কিন্তু কি কি শব্দ থাকে অনুসর্গ হিসেবে সেগুলো আমি লিখে দিচ্ছি। দ্বারা, দিয়ে, হইতে, থেকে, ছাড়া, ব্যতীত, নিমিত্ত বা জন্য ইত্যাদি। যখনই দেখবে কারক নির্ণয়ে কোনো পদের পরে বা শব্দের পরে এই জাতীয় শব্দগুলো আছে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে লিখে দেবে এইটা অনুসর্গ। ঠিক আছে? আর কারক নির্ণয়টা তো আমি শেখাবো, আস্তে আস্তে শেখাবো, তো তোমরা এটা তুলে নিতে পারো। এবার আমরা যে মূল ভাগে আসব, একদম একদম মানে কি বলবো, একদম কি বলবো, আলোচনার কেন্দ্রবিন্দু যেটা, সেটাতে আসবো। সেটা হচ্ছে কারক। প্রথম কারক কি? কর্তৃকারক। কর্তৃকারক, তাই তো? আমরা কর্তৃকারক বলতে কি বুঝি? বাক্যের কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক, তাই হলো কর্তৃকারক। ঠিক আছে? এবার এটা তো একটা সংজ্ঞা, ধরো একটা সংজ্ঞা দিলাম আমি যে কর্তৃকারক কাকে বলে, সেই হিসেবে আমি একটা সংজ্ঞা লেখালাম। একদম এক লাইনের সংজ্ঞা লেখাই আমি, খুব সহজ, যাতে আমার মনেও থাকে আর আমার ব্রেনে চাপও না পড়ে যে এটা কিভাবে মুখস্থ করবো, বা একদম সহজ ভাষায়, দেখো কোনো কঠিন শব্দ নেই। এবার আমি কর্তৃকারক চিনব কিভাবে, বা কর্তৃকারক চেনার উপায় কি? আমি যদি ক্রিয়ার কাছে কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। এটা কিন্তু সংজ্ঞা নয়, সংজ্ঞা এটা, এটা আমার চেনার উপায়, মানে আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য, কারণ আমাদের অনেকগুলো কারক আছে, ঠিক আছে? তার মধ্যে সেই কারকগুলোর প্রত্যেকটার ভাগ আছে, কাজেই আমায় মনে রাখার জন্য ছোট ছোট কিছু ট্রিক্স নিয়ে নিতে হবে, যেটা আমি তোমাদের দিয়ে দেব। ঠিক আছে? তাহলে ক্রিয়ার কাছে কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। ক্রিয়ার কাছে যদি যদি কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে? তো এই তো গেল আমার কর্তৃকারক কাকে বলে আর কর্তৃকারক কিভাবে চিনবো। এবার কর্তৃকারকের যে কর্তাগুলো আছে সেই কর্তাগুলোকে তো আমায় বুঝতে হবে, অনেকগুলো কর্তা, উক্ত কর্তা, অনুক্ত কর্তা, উহ্য কর্তা। ঠিক আছে? তো চলো সেগুলোতে এবার আসি। আচ্ছা, প্রথম যে কর্তা 1 নম্বর,
সেটা হচ্ছে উক্ত কর্তা। উক্ত কর্তা কি না, একদম প্রত্যেকটা বইতে দেখবে এইটা লেখা থাকে যে কর্তৃবাচ্যের কর্তাকে, কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। এবার ম্যাডাম আমরা তো কারক শিখছি, আমরা বাচ্যটা বুঝবো কি করে, তাই তো? কারক শিখছি যখন, আমরা বাচ্য বুঝবো কি করে? বাচ্য তো আমরা এখনো শিখিনি, তাহলে কোনটা কর্তৃবাচ্য কোনটা কর্মবাচ্য এগুলো বুঝবো কি করে? অত আমাদের মাথায় রাখতে হবে না, এটা আমার সংজ্ঞার জন্য ঠিক আছে। আমি যদি উদাহরণ দিই, যেমন তপন আস্ত একটা গল্প লিখে ফেলল। এই যে তপন, এটা হয়ে গেল আমার উক্ত কর্তা। কেন উক্ত কর্তা হলো? ম্যাম আপনি তো লেখালেন কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা হলে, তাহলে এইখানে তপন কিভাবে হচ্ছে? সবসময় মনে রাখবে কর্তৃবাচ্যের কর্তা তাকেই বলে যেখানে যে কর্তা নিজে কাজটা করে। কর্তা ডিরেক্ট নিজে যে কাজটা করছে সেই কর্তাই হচ্ছে উক্ত কর্তা। এবার এর পরের পার্টটাই হবে অনুক্ত কর্তা, সেটার উদাহরণ দিয়েও আমি বলছি। আচ্ছা, অনুক্ত কর্তা কোনটা না, কর্ম ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। ঠিক আছে, কর্ম ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। কর্ম ও ভাববাচ্য তো ম্যাম আমরা জানি না, তাহলে কি করব? এই উদাহরণটা দিয়েই আমি তোমাদের বোঝাচ্ছি। যেমন আমরা এখানে কি বললাম, তপন আস্ত একটা গল্প লিখে ফেললো, তাই তো? এটাই যখন আমি বলবো তপনের দ্বারা একটা গল্প লেখা হলো, এই যে, বা ধরো বললাম তপন কর্তৃক একটা গল্প লেখা হলো। এইখানের যে কর্তাটা, এখানে কিন্তু আমি বলছি না যে তপন, আমি বলছি তপনই লিখেছে, তপনই লিখেছে, কিন্তু আমি যখন কথাটা কাউকে বলছি তখন হচ্ছে তপন কর্তৃক একটা গল্প লেখা হলো বা তপনের একটা গল্প লেখা হলো। ঠিক আছে, কিন্তু যখন এই কথাটা বলা হচ্ছে যে তপন একটা গল্প লিখে ফেললো, তার মানে তপন নিজেই কাজটা করেছে, একদম একদম খুব জোর দিচ্ছে। এবার আমি যদি বলি যে তপন কর্তৃক গল্প লেখা হলো, তখন তপন যে কাজটা করেছে সেটা আমি কাউকে বোঝানোর জন্য বলছি। আমি যখন সেই কথাটা কাউকে, মানে পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, আশা করি বুঝতে পারবে। ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ আমরা করি অনেকটা সেই রকম। আমরা যখন কাউকে কথাটা বলছি যে তপন কর্তৃক একটা গল্প লেখা হয়েছে, বা আমি যদি বলি তপন গল্প লিখেছে, ঠিক আছে, জানো তো তপন গল্প লিখেছে, সেক্ষেত্রে আমি কি বলছি না, তপন নিজে কাজটা করেছেন, নিজেই গল্পটা লিখেছে। আর যখন আমি একটা বলছি যে তপন কর্তৃক একটা গল্প লেখা হয়েছে, তখন বোঝানো হচ্ছে যে তপন গল্পটা লিখেছে, সেই সম্পর্কে আমি কাউকে বলছি। এই ধরনের বাক্যগুলোর কর্তা হবে অনুক্ত কর্তা। আশা করি বুঝতে পারবে। প্রথমে একবারে বুঝতে পারবে না, কারণ এগুলোতে আমাদের প্রচুর উদাহরণ প্র্যাকটিস করতে হবে। আমি সমস্ত করিয়ে দেব, সেই উদাহরণ যত প্র্যাকটিস করব তত আমরা বুঝতে পারবো। তো এটা হলো অনুক্ত কর্তা। এরপর আসছে প্রযোজক কর্তা। আমরা কারকের, কর্তৃকারকের অনুক্ত কর্তা অবধি শিখলাম। নেক্সট দিন আমরা পরের ভাগগুলো শিখব। তো এরকম আরও ভিডিও পেতে এবং ঘরে বসে ব্যাকরণ শেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবে।